গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ সেশন। আজ 26 জুলাই, ফ্রাইডেতে আমরা এক্সামিনি সেশনে জয়েন করেছি। আম, আজ আমরা প্র্যাকটিস দিয়ে শুরু করছি, স্মল প্র্যাকটিস আকারে আর কি। আহ, আমরা রিডিং প্র্যাকটিস আজকে করতে যাচ্ছিলাম বিকজ দ্যাটস ইজিয়ার টু ডু। আর নেটওয়ার্কের যেহেতু সমস্যা অনেকেরই আছে, তো তার মধ্যে থেকে মেনে নিয়েই আমরা আসলে প্র্যাকটিসটা শুরু করতে যাচ্ছি। আম, আমরা চুজ করেছি কেমব্রিজ 16 একাডেমিক বইটা। এটা আমাদের হাতের কাছে আছে। এটা টেস্ট 1-এর প্যাসেজ 3। প্যাসেজ 3টার নাম হচ্ছে কনকোয়ারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম। তো হিয়ার ইট ইজ, কনকোয়ারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম। দেন তারপরে একটা সাব হেডলাইনও আছে, আমরা এটাও আসলে পড়ে নিতে হবে। সাব হেডলাইনটা দিয়ে কি বোঝাচ্ছে, এই দুটো দিয়ে আমরা একসাথে আসলে বুঝতে পারবো যে ওভারঅল এখানে ইনফরমেশনটা কি দেওয়ার চেষ্টা করছে। রিডিং টেস্টের সময় স্টেপ 1, ইউ অল নো দ্যাট স্টেপ 1 হচ্ছে সবসময় হেডলাইন এবং সাব হেডলাইনটা পড়ে ফেলা যদি থাকে। এখান থেকে আমরা আসলে বুঝতে পারবো যে প্যাসেজটা আসলে কি রিলেটেড ইনফরমেশন দেবে। কনকোয়ারিং শব্দটার মিনিং আপনারা অনেকেই জানেন, এটার মানে হচ্ছে উইনিং, তাই না? উইনিং, উইনিং কে ডাবল এন। হুম, ঠিক আছে। উইনিং আর্টস স্পেস জাঙ্ক প্রবলেম। তাহলে এখানে স্পেস জাঙ্ক, জাঙ্ক শব্দটার মানে হচ্ছে গার্বেজ, প্রবলেম তো প্রবলেমই। আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম মানে হচ্ছে অবভিয়াসলি স্পেস গার্বেজ প্রবলেম অফ আর্থ, দ্য প্ল্যানেট আর্থ আর কি। আর্থ বড় হাতের অক্ষরে দেওয়া আছে, এটা ইন্ডিকেট করছে যে আর্থ বলতে আসলে পৃথিবীকে বোঝাচ্ছে, প্ল্যানেট আর্থকে বোঝাচ্ছে। আর্থ শব্দটার আরেকটা মিনিং হচ্ছে মাটি, বাট এখানে সেটা বোঝাচ্ছে না, কারণ যদি বোঝাতো সেক্ষেত্রে আর্থটা ছোট হাতের অক্ষরে হতো, কারণ তখন আর্থ কিন্তু আর প্রপার নাউন মানে নামবাচক শব্দ থাকতো না, এটা তখন হয়ে যেত হচ্ছে একটা কমন নাউন। নাও এই স্পেসে আবার গার্বেজ বলতে কি বোঝাচ্ছে, তো এটা পরের লাইনে আসলে বোঝা যাচ্ছে। স্যাটেলাইট, রকেট শার্টস অ্যান্ড কলিশন ডেব্রি আর ক্রিয়েটিং মেজর ট্রাফিক রিস্ক ইন অরবিট অ্যারাউন্ড দ্য প্ল্যানেট। রিসার্চার্স আর ওয়ার্কিং টু রিডিউস দিস থ্রেট। শার্টস মানে হচ্ছে টুকরা, রকেটের টুকরো, পিসেস আমরা যদি বলি, পিসেস রকেটের টুকরো, এবং কলিশন ডেব্রি। কলিশন ডেব্রি, এখানে এস উচ্চারণ হয় না, এটা একটা ইন্টারেস্টিং শব্দ। কলিশন ডেব্রি, কলিশন মানে হচ্ছে মুখোমুখি সংঘর্ষকে কলিশন বলে। তো আমরা এখানে এখানে অ্যাক্সিডেন্ট শব্দটা এটার একটা কাছাকাছি সিনোনিম হিসেবে নিতে পারি, অ্যাক্সিডেন্ট। ডেব্রি মানে হচ্ছে ধ্বংসাবশেষ, রিমেইনস, তাই না? রিমেইন, রিমেইনিংস। তাহলে অ্যাক্সিডেন্ট রিমেইনিংস মানে হচ্ছে স্যাটেলাইট গুলো একটা আরেকটার সাথে মুখোমুখি ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে এটার যে টুকরাগুলো রয়ে গেছে এগুলোকে বলতেছে কলিশন ডেব্রি। আমরা ডেব্রির উচ্চারণটাও মনে রাখি, আমরা এটার উচ্চারণটা আলাদা করে লিখে রাখবো, আমরা এইটুকু আসলে লিখে রাখি। এটার উচ্চারণ হচ্ছে ডে, ডেব্রি, ডেব্রি। এস কে এখানে উচ্চারণ করা হয় না আসলে, এটা আমরা একটু মনে রাখবো জিনিসটা। তো ডেব্রি এখানে কিন্তু এস উচ্চারিত হবে না। তাহলে
কনকোয়ারিং মানে উইনিং ব্যাক আর্টস স্পেস জাঙ্ক প্রবলেম, এখানে উইনিং বা সলিউশন করাকে আসলে বোঝাচ্ছে। কনকোয়ারিং বলতে এখানে বোঝাচ্ছে সলিউশন, সলভিং আসলে। তো আর মহাশূন্যে পৃথিবীর স্পেস যেটা আর কি উপরের অংশে, তো ওই জায়গায় নানান ধরনের স্পেস জাঙ্ক রয়ে গেছে, মহাশূন্যের বিভিন্ন জাঙ্ক রয়ে গেছে। তো সেই জাঙ্ক গুলোকে কিভাবে সলভ করা যায়, জাঙ্ক রিলেটেড যে প্রবলেমটা আছে প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়, এটা নিয়ে আসলে আজকে আলোচনা। ওকে। আম, আমার কথা কি শোনা যাচ্ছে? নেটওয়ার্কে একটু প্রবলেম দেখতে পাচ্ছি এখানে আমি। ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, ওই সিগন্যাল দিচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমাকে নোটিফাই করেন আর কি, হ্যাঁ, যদি শুনতে সমস্যা হয়। তো এই পর্যন্ত আমরা বুঝলাম, তাহলে এটা স্পেস রিলেটেড আলোচনা করবে। এরপরেই এক্সামিনেশনে আমরা যে জিনিসটাকে চেক করব সেটা হচ্ছে সবসময় কোশ্চেন টাইপস, টাইপ টাইপ অফ দা কোয়েশ্চেন্স, টাইপ অফ দা কোয়েশ্চেন্স। তো দেখতে হবে এরপরে যে আপনার কি কি ধরনের প্রশ্ন আসলে এখানে আছে, হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স ডু ইউ হ্যাভ। আমরা এটাকে একটু চেক করে নেব, আমরা দেখব যে এখানে কি ধরনের প্রশ্নগুলো আছে। আহ আমরা স্কিপ করব, আমরা দেখব যে এখানে এবিসিডি আকারে ডিভাইড করা আছে। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। একটু চেক করে, আগে কোনো না লিস্ট অফ হেডিংস নেই। এখানে প্রথমে আছে আমাদের সবার প্রিয় লোকেটিং ইনফরমেশন। 27 to 31 হচ্ছে লোকেটিং ইনফরমেশন, হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন। এটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্ন। এটার একটা মেন্টাল নোট রাখুন, 27 থেকে 31 পর্যন্ত হচ্ছে লোকেটিং ইনফরমেশন। 32 থেকে 35 হচ্ছে কমপ্লিট দ্য সামারি বিলো উইদাউট ক্লুজ, কমপ্লিটিং সামারি উইদাউট ক্লুজ আর কি, এখানে ক্লু দেয় নাই। ওকে, আপনারা অনেকেই উইদাউট ক্লুটাকে পছন্দ করেন বেশি, এটাকে হয়তো আপনারা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, আগে হয়তো এটাকেই সলভ করার চেষ্টা করবেন, যদি এটা আপনাদের পছন্দের কোশ্চেন টাইপটা হয়ে থাকে। সামারি কমপ্লিশন, তারপরে অবভিয়াসলি 36 থেকে 40 পর্যন্ত আরেকটা কোশ্চেন টাইপ থাকবে। কি সেটা? এটাও খুব চমৎকার একটা কোশ্চেন টাইপ, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং টাইপের প্রশ্ন। স্টেটমেন্ট ম্যাচিং, রাইট। ওকে, সো এই কটা হচ্ছে আমাদের কোশ্চেন টাইপ আজকের। ওকে, সো এবার এগুলোকে কিভাবে আমরা সলভ করব। এখানে আজকে যারা যারা আছেন আপনারা অধিকাংশ হচ্ছে এক্সামিনি, তার মানে আপনারা রিডিং এর সবগুলো ক্লাস শেষ করেছেন। তো আপনারা আসলে এই কোশ্চেন টাইপ গুলো তিনটার সাথেই পরিচিত, এবং আপনারা জানেনও এটা আমরা কিভাবে সলভ করতে যাচ্ছি, অর্থাৎ আমরা প্যারালাল অ্যাপ্রোচ এটাকে সলভ করব।
আহ, যারা আহ, নতুন ব্যাচের, যারা রিডিং এর সবগুলো ক্লাস এখনো পাননি, তাদেরকে বলছি যে আপনারা যখন রিডিং এর সবগুলো ক্লাস শেষ করবেন, তখন আপনারা এই কোশ্চেন গুলো সবগুলো সম্পর্কে ইন্ডিভিজুয়ালি কিভাবে সলভ করতে হয় এবং কিছু ইনফরমেশন এটার ব্যাপারে জানবেন। কি ইনফরমেশন জানবেন? জানবেন যে এটার অ্যান্সার লোকেশন গুলো সিরিয়াল মেনটেন করে কিনা, এটার মধ্যে ল্যান্ডমার্ক পাওয়া যায় কিনা, এই জিনিসগুলো আপনি আগে থেকে জানবেন। এবং আপনাদের কমফোর্টেবল কোশ্চেন টাইপ থাকবে, মানে যে কোশ্চেন টাইপটা আপনি নিজে কমফোর্টেবল ফিল করেন, এরকম একটা বা দুটো কোশ্চেন টাইপ অবশ্যই আপনার থাকবে। তো প্যারালাল অ্যাপ্রোচে আমরা তারপর সলভ যখন করতে যাচ্ছি, এটার নিয়মটা হচ্ছে যে আপনি সবসময় শুরু করবেন আপনার কমফোর্টেবল কোশ্চেন টাইপটাকে দিয়ে। যে যে কোশ্চেন টাইপটাতে আপনি নিজে কমফোর্টেবল ফিল করেন ওটা দিয়ে আপনি আগে স্টার্ট করবেন। যেটা কঠিন লাগে সেটা দিয়ে না, বা সিরিয়ালিও যে আপনাকে সলভ করতে হবে তাও না। আপনি শুরু করবেন হচ্ছে যেটা আপনার কমফোর্টেবল সেটা। ওকে। সো যেটা আপনার জন্য কমফোর্টেবল সেটা দিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে এই তিনটা কোশ্চেন টাইপের ভেতরে একটা আপনার জন্য কমফোর্টেবল থাকবে। আমরা একটু জিজ্ঞেস করি আমাদের স্টুডেন্টদেরকে যে তাদের কাছে কমফোর্টেবল আসলে কোনটা, জিজ্ঞেস করা যাক। ওকে এভরিওয়ান, তো এই তিনটা হচ্ছে আমাদের কোশ্চেন টাইপ রিডিং কেমব্রিজ 18 এর। আর আমরা এখান থেকে এবার কিভাবে সলভ করা শুরু করব সেটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। নাও এই তিনটা কোশ্চেন টাইপের মধ্যে আমরা কিছু তথ্য জানি। সে তথ্যগুলোর মধ্যে হচ্ছে যে প্রথম যে কোশ্চেন টাইপটা লোকেটিং ইনফরমেশন, এটা সিরিয়াল মেনটেন করে না, এটা আনসার সিরিয়ালি আসে না, এবং এখানে কোনো ল্যান্ডমার্ক পাওয়া যায় না, এখানে কোনো আম, আপনি মাইলস্টোনও পাবেন না। এটাকে দিয়ে আপনি কখনো আপনার অ্যান্সার স্টার্ট করবেন না, নেভার। এটা দিয়ে স্টার্ট করা যাবে না। তাহলে কোনটা দিয়ে স্টার্ট করতে হবে? স্টার্ট করতে হবে এই দুটোর কোনো একটাকে দিয়ে। বেটার হচ্ছে সামারি কমপ্লিশন উইদাউট ক্লুটা দিয়ে শুরু করা। কারণ সামারি কমপ্লিশন বা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন বৈশিষ্ট্য, এরা অ্যান্সার লোকেশন সিরিয়ালি আসে, কোশ্চেনের ভিতরে ল্যান্ডমার্ক থাকে এবং মাইলস্টোনও থাকতে পারে, মানে কোনো হেডলাইন টেডলাইনও থাকতে পারে, যে কারণে এটার অ্যান্সারটা খুঁজে বের করাটা ইজি হবে। তো আহ, এটা আবার এটার অ্যান্সার গুলো কাছাকাছিও থাকে আর কি, মানে একটা বা দুটো প্যারাগ্রাফের মধ্যে এটার অ্যান্সার গুলো থাকবে। ইন দ্যাট কেস আমরা এটাকে দিয়ে শুরু করব। শুরু করার পরে আমরা ওই জায়গায় যে জায়গাটুকু পড়তে হবে সেই জায়গা থেকে এই দুটো অংশকে আবার খোঁজ খোঁজ করব, যে এই দুটোর কোনো অ্যান্সারকে পাওয়া যাচ্ছে কিনা। দেন যখন আমাদের এই সামারি কমপ্লিশনটা শেষ হয়ে যাবে, তারপর আমরা ফোকাস করব স্টেটমেন্ট ম্যাচিং এর দিকে। নাও স্টেটমেন্ট ম্যাচিং ও সিরিয়ালি মেনটেন করে না, কিন্তু এটার ভিতরে নাম থাকে, যে নামগুলোকে ধরে সহজে আসলে অ্যান্সারকে খুঁজে বের করা যায়। তো তুলনামূলকভাবে এটাকে বের করাটা ইজিয়ার। সো আমরা এই পরের অংশটাকে আসলে ট্রাই করব। সো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করে দেওয়া যাক। সামারি কমপ্লিশন উইদাউট ক্লু দিয়ে আমরা আগে শুরু করতে যাচ্ছি। না, সামারি কমপ্লিশন উইদাউট ক্লুর এই প্রশ্নটার প্রথমে আছে হচ্ছে দ্য ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি। এটা একটা খুব বড়সড় ল্যান্ডমার্ক, মানে এটা একটা জিনিসের নাম আসলে। সো আমরা যদি সিম্পলি এই নামটাকে খুঁজে বের করার চেষ্টা করি বা খুঁজে বের করতে পারি, তাহলে আমরা কিন্তু অ্যান্সারের লোকেশনে অনেকটা চলে যেতে পারছি। সো লেটস গেট স্টার্টেড, চলুন আমরা দেখি হচ্ছে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি এটা আসলে কোথায় আছে। ওকে, তো চলুন আমরা প্যাসেজে যাই। ইন্টার এজেন্সি, ইন্টার এজেন্সি দেখুন তো স্ক্রিনে যদি চোখে পড়ে, ইন্টার এজেন্সি প্যারাগ্রাফ এতে নাই। বি, ইন্টার এজেন্সি, ইন্টার এজেন্সি, আচ্ছা আমার চোখে পড়ছে সিতে। এখানে বোধহয় প্রথম বল আছে, হ্যাঁ, সাচেস অমুক। তাহলে এটাতে আমাদের প্রথম বল আছে সি প্যারাগ্রাফে, তাহলে আমাদের প্রথমে এই অ্যান্সারটা থাকতে পারে। তো এবার আপনি যখন পেয়ে গেছেন যে এটার অ্যান্সার লোকেশনটা কোন প্যারাগ্রাফে থাকতে পারে, দেন হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট আপনি কোশ্চেন পড়া শুরু করবেন। তো চলুন আমরা এবার একটু কোশ্চেন গুলো পড়ে দেখি। ইনস্ট্রাকশনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কতগুলো ওয়ার্ড লেখা যাবে সেটা ম্যাচ করার জন্য আর কি। এখানে একটা ওয়ার্ড লেখা যাবে, অনলি ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। তো প্রথম প্রশ্নটা আমরা পড়া শুরু করব। মিতু নাসরিন ম্যাম ছিলেন আমাদের সাথে। মিতু আনমিউট করতে পারবেন কিনা দেখুন তো। এই তো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ম্যাম, পড়া শুরু করুন। দ্য কমিটি। the committee the committee gives advice on how the dash of space can be অ্যাচিভ, achieved. এই জায়গায় আমরা থেমে যাই, হ্যাঁ।
তো জি, তার মানে কমিটি বলতে কোন কমিটিকে বোঝাচ্ছে? দ্য ইন্টার এজেন্সি স্পেস। ইন্টার এজেন্সি। এই কমিটিটা অ্যাডভাইস দেয়, উপদেশ দেয়, সাজেশন দেয় যে কিভাবে স্পেসের ড্যাশকে অ্যাচিভ করা যেতে পারে। তো আমরা এখন প্যাসেজে যাব, দেখবো এই কমিটি কিসের উপর অ্যাডভাইস দেয় এবং স্পেসের কোন জিনিসটাকে অ্যাচিভ করা যেতে পারে সে ব্যাপারে ওরা অ্যাডভাইস দেবে। নাও, এখানে দুটো শব্দ আছে, অ্যাডভাইস এবং আরেকটা হচ্ছে অ্যাচিভ। অ্যাচিভ। এই দুটো শব্দ হচ্ছে আমাদের মোটামুটি ভার্ব আর কি, মানে ভার্ব না, মানে মূল শব্দ আর কি, গিভস অ্যাডভাইস এবং অ্যাচিভ। এই দুটো মূল শব্দ, এই দুটো শব্দ সম্ভবত প্যারাফ্রেজ করা থাকবে, বাট এটাকে আমরা যেখানে পাবো সেখানে আমাদের অ্যান্সারটা চলে আসার খুব ভালো চান্স থাকবে। সো চলুন আমরা দেখি অ্যাডভাইস দেয়া এবং অ্যাচিভের কোনো সিনোনিম আমরা পাই কিনা যেখানে এই ইন্টার এজেন্সি কথাটা বলেছে। তো মিতু ম্যাম, আপনি এখান থেকে সি প্যারাগ্রাফের শুরু থেকে পড়া শুরু করুন। ইভেন অ্যাজ। Even as our ability to monitor space objects increases, so too does the total number of items in orbit. That means companies, government, and other players in space are collaborating in new ways to avoid a shared threat. International groups such as the Interagency Space Debris Coordinations Committee have developed guidelines on space sustainability. Those include গাইডলাইন, এক inactivating মিনিট এক মিনিট এক মিনিট, গাইডলাইন শব্দটা অ্যাডভাইসের সাথে মিলতেছে, রাইট? গাইডলাইনটা মিলছে, জি, আমরা তাহলে অ্যাডভাইসের একবার সাথে। চেক করে আসি যে আমরা এটার অ্যান্সার পেয়েছি কিনা। হ্যাঁ, আমরা একবার চেক করে ওকে, দেখি। ক্লোজটা দেখতে হবে। আমরা একটু প্যাসেজটাকে দেখে আসি, চলুন আগে আমরা এই অংশটুকুকে নেই। The committee gives advice on how the dash of space can be achieved. Can be achieved. International groups such as Interagency Space Debris Coordination Debris Committee have Committee developed have developed space. guidelines on space sustainability. আমার মনে হয় অ্যান্সার পেয়ে গেছি, আপনাদের কি মনে হয় জি স্যার, জি কোনটা স্যার, অ্যান্সার হতে পারে? সাস্টেইনেবিলিটি। সাস্টেনেবিলিটি স্পেস শব্দটা মিলে যাচ্ছে, ড্যাশ অফ স্পেস আর স্পেস সাস্টেনেবিলিটি, এটা আসলে টু মাচ কানেক্টেড। গিভ অ্যাডভাইস কথাটার সাথেও যে ডেভেলপ গাইডলাইন কথাটা আসলে মিলে যাচ্ছে। তো গিভ জি, অ্যাডভাইস, আমরা এটাকে খেয়াল রাখি, গিভস অ্যাডভাইস, এটা হচ্ছে ডেভেলপ ডেভেলপ। গাইডলাইন্স। স্পেস স্পেস, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটি, সাস্টেইনেবিলিটি, ডাবল এল নেই তো না? ঠিক আছে। সো এখানে আমাদের অ্যান্সার ছিল আহ মিতু, ধন্যবাদ। আহ তারপরে আর কেউ আছেন অ্যান্সার দেওয়ার জন্য? নাহলে মিতুর কাছে আবার আমরা ব্যাক করব। আম, আমাদের কথা বলতে চাচ্ছিলেন মামুন এবং ওবায়দুল, কে আছেন আমাদের সাথে? ওবায়দুল, মামুন, ওবায়দুল হক, স্যার আমি সাস্টেনেবিলিটি বলেছি ও তখন। আচ্ছা, তাহলে তো এবার সেকেন্ড কোশ্চেনটা পড়ো তাহলে মামুন। রাইট, ওকে। দা কমিটি, এখান থেকে একটু পড়ো তো দেখো। হ্যাঁ, আচ্ছা, মামুন বা ওবায়দুল কে পড়তে পারবে? কার নেট ঠিক আছে? আচ্ছা, হ্যালো। আচ্ছা, ইন্টারনেট কানেকশন আনস্টেবল। দ্য কমিটি অ্যাডভাইস। আচ্ছা, পড়ুন। দা কই কমিটি? এই যে স্ক্রিনে দ্য ও আচ্ছা, দা কমিটি অ্যাডভাইস। কমিটি অ্যাডভাইস দ্যাট when satellites are no longer active, any unused dash or প্রেশারাইজড materials, প্রেশারাইজড ম্যাটেরিয়াল pressurized pressurized materials that could causes কজ ড্যাশ dash শুড বি should be রিমুভড।
removed. আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট শব্দ কোনগুলো আপনারা Removed. একটু খেয়াল করুন। Actually, দ্য কমিটি অ্যাডভাইজেস দ্যাট, কমিটি এই বিষয়ে বক্তব্য দেয় যখন স্যাটেলাইট আর নো লঙ্গার অ্যাক্টিভ, এটা একটা তথ্য প্যাসেজের কোথাও এটা লেখা আছে যে স্যাটেলাইট যখন অ্যাক্টিভ থাকবে না, তারপরে এনি আনইউজড, আনইউজড এর কোনো সিনোনিম থাকবে। আনইউজড কি? unused. হ্যাঁ, যেটা ব্যবহৃত হয় না এরকম কোন একটা কিছু, অথবা প্রেসারাইজড ম্যাটেরিয়াল। প্রেসারাইজ ম্যাটেরিয়ালের কথাটাও বলা যাবে, যে প্রেসারাইজ ম্যাটেরিয়ালটা কুড কজ ড্যাশ, কিছু একটা ঘটাতে পারে। কুড কজ ড্যাশ মানে কিছু একটা ঘটাতে পারে, শুড বি রিমুভড। তার মানে আনইউজড কোন একটাকে রিমুভ করতে হবে, এবং প্রেসারাইজ ম্যাটেরিয়াল যেটা ড্যাশ ঘটাতে পারে সেটাকেও রিমুভ করতে হবে। তো আমরা এখন খোঁজার চেষ্টা করব স্যাটেলাইট যখন অ্যাক্টিভ থাকবে না তখন কোন জিনিসগুলোকে রিমুভ করতে হবে। যে জিনিসগুলোকে হুম, রিমুভ করতে হবে সেখান থেকে আমাদের দুইটা remove অ্যান্সার পাওয়া করতে যাবে। হবে। হ্যাঁ, যে জিনিসগুলোকে রিমুভ করতে হবে সেখান থেকে আমরা দুইটা অ্যান্সার আসলে পাবো। তো চলুন আমরা দেখি প্যাসেজের পরের অংশে আহ স্যাটেলাইটকে ইউজ যখন করা হচ্ছে না তখন কোন জিনিসগুলোকে রিমুভ করতে হবে প্যাসেজে বলা আছে। ডেভেলপ স্পেস এবিলিটি, এই যে প্রেসারাইজ ম্যাটেরিয়াল চোখ হয়ে পড়ে গেছে শুরুতেই, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা থাকতে পারে। ওকে, হুম, সুদিনদা আপনি দোজ ইনক্লুড, মানে পরের লাইনটা থেকে একটু পড়া শুরু করুন। দোজ ইনক্লুড ইনঅ্যাক্টিভ। those those include inactive satellites at the সরে যাচ্ছে screen, at the end of their useful life by venting pressurized materials or leftover fuel that might lead to explorations. এক্সপ্লোশনস, সেই লাইনটা তো মিলে যাচ্ছে। হ্যাঁ, মিলে যাচ্ছে। হ্যাঁ, প্রেসারাইজ ম্যাটেরিয়াল এই আছে এখানে। সাইডে কয়েকটা শব্দের উচ্চারণের ব্যাপারে সুদিনদা এবং বাকি সবাই আপনারা একটু খেয়াল করুন। কয়েকটা শব্দের উচ্চারণ, ইনঅ্যাক্টিভেটিং, ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইট, হুম, ভেন্টিং, এটার উচ্চারণ হচ্ছে ম্যাটেরিয়ালস। হ্যাঁ, ম্যাটেরিয়াল না, এটা ম্যাটেরিয়ালস। আর এই শব্দটার উচ্চারণ কি? ফিউয়েল, রাইট? এটা কিন্তু ফিউয়েল, এটা ফুয়েল না, ফিউয়েল আমাদের বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে those include inactivating satellites at the end of their useful life by venting pressurized material or leftover fuel that might lead to explosion, যেটা কিনা এক্সপ্লোশন ঘটাতে পারে। এখান থেকে আমাদের অ্যান্সার নিশ্চয়ই আছে। পারে। হ্যাঁ, এখান থেকে নিশ্চয়ই আমাদের অ্যান্সার আছে। তো চলুন আমরা একটু অ্যান্সার গুলোকে চেক করে ফেলি। স্যার ফিউল হবে নাকি? হ্যাঁ, Really হবে। কিন্তু একটা অ্যান্সার, দুটো অ্যান্সার তো আমাদের খুঁজতে হবে। সবার কাছে কি মনে হচ্ছে এখানে অ্যান্সার গুলো কি হতে পারে? প্রথমটা হচ্ছে দ্য কমিটি অ্যাডভাইসেস দ্যাট ওয়েন স্যাটেলাইটস আর নো লঙ্গার অ্যাক্টিভ, এটি প্রথমটা নো লঙ্গার অ্যাক্টিভ মানে হচ্ছে ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইটস, তাই না? এনি আনইউজড, satellite। আনইউজড শব্দটার fuel, সাথে হ্যাঁ Unused কোনটা? এর সাথে fuel, লেফট fuel, Fuel or মিলে যাচ্ছে। explosions. শাবাশ। fuel or explosion, হ্যাঁ, fuel or explosion. হ্যাঁ, তার কারণ হচ্ছে আনইউজড এর Leftover সাথে, দিলে স্যার leftover unused তাহলে fuel। হ্যাঁ, আনইউজের সাথে মিলছে লেফট ওভার, কারেক্ট। প্রেসারাইজ ম্যাটেরিয়াল তো লিখেই দিয়েছে ওরা, প্রেসারাইজ ম্যাটেরিয়াল। আর দ্যাট কুড কজ, কজের সাথে মিলছে লিড টু, তাই না? কজের সাথে মিলছে লেড টু। তাহলে আমরা অ্যান্সার যেগুলো পাচ্ছি, আপনারা যেটা বললেন সেটাই আসলে অ্যান্সার। একটা অ্যান্সার হচ্ছে এক্সপ্লোশন, এটা পরেরটা, এবং তার আগেরটা হচ্ছে ফিউয়েল। Fuel. ওকে, সো এই দুটোকে আমরা এখন একটু অ্যান্সার হিসেবে লিখে ফেলি। আনইউজড fuel, হ্যাঁ fuel, আর that could cause explosion, হ্যাঁ, ঠিক যেরকম আছে ওরকম ভাবে কিন্তু আমাদের দিতে হবে। এস থাকলে এস দিতে হবে, উপায় নেই আমাদের কাছে। সো এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার, আমরা অনেকখানি অ্যান্সার আসলে বের করে ফেলেছি।
ওকে, তো could cause explosions এই পর্যন্ত আমরা মোটামুটি পড়েছি। আমাদের এই প্যারাগ্রাফটা এখনো শেষ হয়নি, সি প্যারাগ্রাফ এখনো শেষ হয়নি। সো আমরা আরেকটু ট্রাই করব যে 35 নম্বরের অ্যান্সারটাও যদি চলে আসে, তারপর আমরা সি প্যারাগ্রাফ ততক্ষণ আমাদের শেষ হয়ে যাবে, আমাদের এখান থেকে 4টা অ্যান্সার চলে আসবে, এবং দেন আমরা হয়তো পরের অংশের দিকে একটু যাবো বাকি কোশ্চেনগুলোর। তো এর পরের প্রশ্নটা কে সলভ করতে চাচ্ছেন? 35 কে পড়ে সলভ করতে যাচ্ছেন? এনিওয়ান? আচ্ছা, আবিদ, আনমিউট করুন আবিদ। আবিদ, Assalamualaikum. অলদো Yes, sir. থেকে পড়া শুরু করুন, অলদো। Although operators of large satellite কনস্টেলেশন, constellation except accept that that they have obligation as sweet straight out of space. Holger Krag point out that the operators that become dash are unlikely to prioritize removing their satellites from space. স্পেস, ভেরি গুড। অলদো দিয়ে যখন কোনো বাক্য তৈরি করা হয়, এটার ব্যাপারে আমি আপনাদের বলেছিলাম কিনা, অলদো দিয়ে যে লাইনটা বলে তারপর একটা কমা আছে, হুম, এবং অলদো দিয়ে যে লাইনটা বলছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে এটা তাদের মূল বক্তব্য না, মূল বক্তব্যটা হচ্ছে এরপরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সেটা আসলে তাদের মূল বক্তব্য। এখানে ওর মূল বক্তব্য আসলে এই জিনিসটা, এটা হচ্ছে মূল বক্তব্য, তাই না? আর এটা হচ্ছে তার অলদো দিয়ে বলেছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা বিপরীতার্থক একটা কথা, কিন্তু এটা মূল বক্তব্য না। অপারেটর অফ লার্জ স্যাটেলাইট কনস্টেলেশন, কনস্টেলেশন বলতে বোঝাচ্ছে যে স্যাটেলাইট যারা হচ্ছে ইনস্টল করতেছে, বা স্যাটেলাইটের অনেকগুলো স্যাটেলাইট যাদের আছে, ইলন মাস্ক, except that they have obligation as steward of space, তারা যদিও এই মানে ইলন মাস্কের মতো বড় বড় স্যাটেলাইটের মালিকরা তারা মেনে নেয় যে তাদের কিছু অব্লিগেশন আছে, দায়বদ্ধতা তাদের আছে। কি হিসেবে তাদের দায়বদ্ধতা আছে? স্টুয়ার্ড অফ স্পেস, স্টুয়ার্ড মানে হচ্ছে নাবিক, তো স্পেসের নাবিক হিসেবে তাদের কিছু দায়বদ্ধতা যদিও তারা মনে করে যে আছে, কিন্তু আসল বক্তব্য হচ্ছে হলগার ক্রেইগ পয়েন্টস আউট দ্যাট, হলগার ক্রেইগ বলেছে যে operator that become or that the operators that become dash are unlikely to prioritize removing their satellite from space. Operators, ওই অপারেটররা যারা কিছু একটা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে তারা সম্ভবত স্যাটেলাইটকে, তাদের স্পেস থেকে স্যাটেলাইটকে সরানোটাকে প্রায়োরিটি দিবে না। কোন অপারেটররা স্পেস থেকে স্যাটেলাইট সরানোকে প্রায়োরিটি দিবে না হলগার ক্রেগের মতে, এইটা এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, সো চলুন আমরা একটু প্যাসেজে যাই, দেখি কোন অপারেটররা আসলে স্যাটেলাইটকে রিমুভ করতে প্রায়োরিটাইজ করবেন, এটা আমাদের দেখতে হবে। আবিদ, তো একটু রেডি থাকো, চলো আমরা তার পরের অংশে দেখি হলগার ক্রেগকে আমরা পাচ্ছি কিনা। পাচ্ছি, রাইট? এই যে হলগার ক্রেগ পেয়ে গেছি আমরা। তো এখান থেকে পড়া শুরু করো আবিদ, দ্য ইন্টার গভর্নমেন্টাল The গ্রুপস। the intergovernmental groups also advise lowering satellites deep enough into the atmosphere that they will burn up to disintegrate, disintegrate within 25 years. But so far, only about half of the mission of all mission have abided by this 25 years goal, says Holger Krag, ওকে, হেড অফ দ্য head of the ইউরোপিয়ান। European Space Agency's Space Debris Office in Darmstadt, ঢাকা, Germany. ঢাকা জার্মানি পড়ে যাও, এখানে আটকালে চলবে না তো, এটা উচ্চারণে Okay. কিছু যায় আসে না। ঢাকা জার্মানি, তারপর Operators অপারেটরস। of the plant large constellations of of satellites say they will be responsible টুয়ার্ডস, stewards in their enterprises in space. But Crack worries the problem could increase. Despite these best intentions, what happens to those that fail or go bankrupt? He asks. They are probably not going to spend money
to remove their satellites from space? আমরা এখানে আসলে লোকেশনটা পেয়ে গেছি, তাই না? তো বড় প্ল্যান্ট কনস্টেলেশন ওরা বলছে যে তারা স্টুয়ার্ড অফ দ্য এন্টারপ্রাইজ হতে চাচ্ছে, কিন্তু ক্রেগ বলতেছে যে আহ, কারা আসলে রিমুভ করবে না তাদের ব্যাপারে ক্রেগ এখানে একটা মন্তব্য করে ফেলেছে। সো চলেন আমরা সবাই একটু দেখি আমরা এবার কারা আসলে রিমুভ করবে না তাদের অ্যান্সারটা পেয়েছি কিনা, এবং তাদের শব্দটা একটা শব্দ আমরা পাচ্ছি কিনা এখানে লেখার মতো। সো লেটস হ্যাভ এ লুক। হলগার ক্রেগ কি মনে করছে কোন অপারেটররা আসলে স্পেস থেকে রিমুভ করবে না? বিগ এন্টারপ্রাইজ অ্যান্সার হবে না, কারণ বিগ এন্টারপ্রাইজ স্টুয়ার্ড অফ দ্য স্পেস তারা বলছে, এবং এটা লার্জ স্যাটেলাইট কনস্টেলেশনের সাথে মিলে যাচ্ছে। কারা করবে না এভরিওয়ান? Sir, bankrupt. সুদিন অ্যান্সার দিয়েছে একটা, ব্যাংক্রাফট যারা আর কি, হ্যাঁ। Yes, yes. যারা ব্যাংক্রাফট তারা আসলে করবে বলে মনে হচ্ছে না। তারা দে আর প্রবাবলি নট গোয়িং টু স্পেন্ড, মানে এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে এটা ধরতে পারলে আমাদের অ্যান্সারটা আসলে চলে আসতেছে। দে বলতে বোঝাচ্ছে ফেইল অথবা ব্যাংক্রাফট। তাহলে আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। সো অ্যাডজেক্টিভ বসাতে হলে অপারেটর দ্যাট বিকাম ফেইল আসলে হয় না, শব্দটা হবে ফেইলড। হ্যাঁ, কিন্তু ফেইলড তো লেখা নাই, আর যে শব্দটা লেখা নাই সেটা আমরা এখানে লিখতে পারবো না। তো একটাই আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে ব্যাংক্রাফট। ব্যাংক্রাফটটা ঠিক যেরকম ভাবে দেওয়া আছে, ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট আমাদের লিখতে হবে। সো আমরা প্যারাগ্রাফ সি থেকে কয়েকটা অ্যান্সার আসলে পেয়ে গেছি। সাস্টেনেবিলিটি, ফিউয়েল এক্সপ্লোশন, ব্যাংক্রাফট। ওকে, সো এইভাবে আমরা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজটা কমপ্লিট করে ফেললাম আগে। না, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে বাকি দুটো কোশ্চেনের মধ্যে আমরা সলভ করব আগে আহ, এটাকে, কিন্তু তার আগে একটা জিনিস আমরা চেক করব, যেহেতু আমাদের সি প্যারাগ্রাফ মোটামুটি অধিকাংশ অংশই পড়া হয়ে গেছে, আমরা একবার চোখ বুলাবো সি প্যারাগ্রাফটাতে, তারপর আমরা লোকেটিং ইনফরমেশনে গিয়ে একটু চেক করব যে কোনো ইনফরমেশন ওখানে আছে কিনা যেটা সির সাথে মিলে যাচ্ছে। তো সিতে কি বলা হয়েছে এটা আপনাদেরকে আরেকবার আমি একটু মনে করে দিচ্ছি। সিতে ওভারঅল আমরা আসলে কি আলোচনা করেছি। সিতে আলোচনা করেছি যে আমাদের স্পেস কে অবজেক্ট মনিটর করার এবিলিটিটা যখন বাড়ছে তখন এটা ডেব্রিও আসলে বেড়ে যাচ্ছে। একটা এজেন্সি আছে যাদের নাম আমরা পড়েছি, তারা কিছু গাইডলাইন বা অ্যাডভাইস দিচ্ছে স্পেসে সাস্টেনেবিলিটি কিভাবে আনতে হবে সেটার ব্যাপারে। তো তার মধ্যে তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্যাটেলাইট গুলোর যে লাইফ যখন শেষ হচ্ছে তখন প্রেসারাইজ ম্যাটেরিয়াল গুলোকে ফেলে দিতে, অথবা লেফট ওভার যে ফিউলটা আছে সেটাকে ফেলে দিতে ওরা বলছে, কারণ এটা এক্সপ্লোশনের দিকে নিয়ে যেতে পারে। তার মধ্যে আম, আসলে কিছু আরো কিছু গাইডলাইন দিয়েছে, 25 বছরের একটা গাইডলাইন তৈরি করেছে, এবং হলগার ক্রেগ বলতেছে যে এটাতে সবাই আসলে জয়েন করবে না। বড় প্রতিষ্ঠানগুলো স্টুয়ার্ড অফ দা স্পেস হিসেবে তারা জানে যে তাদের কিছু অব্লিগেশন আছে, কিন্তু যারা ব্যাংক্রাফট হয়ে যাবে বা যারা ফেল হয়ে যাবে তারা সম্ভবত তাদের স্যাটেলাইট গুলোকে স্পেস থেকে সরাবে না, কারণ তাদের তো আসলে টাকা নাই। এটা হচ্ছে সি প্যারাগ্রাফে আমরা মোটামুটি সব মিলে পড়েছি 5টা প্রশ্ন সলভ করার সময়। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা একটু লোকেটিং ইনফরমেশনের দিকে প্রথমে তাকাবেন 27 থেকে 31 পর্যন্ত। আমরা দেখবো এটার মধ্যে কোনোটা কাছাকাছি যাচ্ছে কিনা, নাকি সবগুলোকে আমরা বাদ দিতে পারছি যে একটাও আসলে মিলছে না। সো লেটস গেট স্টার্টেড। 27 নম্বরটা বলছে আর রেফারেন্স টু দ্য কর্পোরেশন দ্যাট টেকস প্লেস টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক। আমরা একটা কর্পোরেশনের নাম পড়েছি, আপনারা আমাকে জানাবেন যে এই কর্পোরেশনের সাথে বাকি অংশটুকু মিলছে কিনা, যে তারা মিনিমাইজ রিস্ক করার জন্যই এই কর্পোরেশনটা আছে কিনা, এটার কথা আপনারা ওই সিতে পড়েছেন কিনা। 28 অ্যান এক্সপ্লেনেশন অফ এ পার্সনস এইম, এখানে আমরা একজন পার্সনকে পড়েছি হলগার ক্রেইগ, তার কোনো এইমের এক্সপ্লেনেশন আমরা পড়েছি কিনা এটা আপনারা চেক করবেন। আর ডেসক্রিপশন অফ এ মেজর কলিশন দ্যাট অকার ইন স্পেস, এ মেজর কলিশন মানে একটি বড় সড়ো অ্যাক্সিডেন্ট যেটা স্পেসে ঘটেছিল, এরকম কোনো কিছু আপনারা পড়েছেন কিনা আপনারা একটু মনে করে দেখেন। A comparison between tracking object in space and the efficiency of a transportation system. স্পেসে কোনো বস্তুকে ট্র্যাক করা মানে এটাকে লোকেট করা, এবং একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম ওয়ান সিঙ্গেল
ট্রান্সপোর্টেশন সিস্টেমের এফিসিয়েন্সি মানে দক্ষতাটাকে মাপা। কোন ট্রান্সপোর্টেশন সিস্টেম পড়েছেন কিনা এটা আপনারা একটু ভাবার চেষ্টা করুন। A reference to effort to classify space junk. স্পেস জাঙ্কের কথা আমরা পড়েছি। স্পেস জাঙ্ককে ক্লাসিফাই মানে ক্যাটাগরাইজ করার কোনো এফোর্টের কথা আপনারা পড়েছেন কিনা এটা আমাকে আপনারা জানান। সো ওভারঅল আপনাদের কি মনে হচ্ছে, আমাদের যারা স্টুডেন্ট আপনারা যারা আছেন 27 থেকে 31 এর মধ্যে কোনোটাকে আপনাদের মিলছে? আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে রাখছি আগে থেকে যে এমনও হতে পারে যে কোনোটাই আসলে মিলে নাই, এটাও হতে পারে। আপনারা চ্যাট বক্সে আমাকে একটু অ্যান্সারটা জানান, আপনাদের মতে এটার অ্যান্সার কি হতে পারে, কোনোটা মিলেছে নাকি মিলে নাই। টাইমস আপ। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 27। 27 এর অ্যান্সারটা হচ্ছে সি। এখানে আমরা একটা কর্পোরেশনের নাম পড়েছি, কর্পোরেশন ইন্টার এজেন্সি, কি যেন নাম জিনিসটার একটু দেখি। এই তো হ্যাঁ, ইন্টার এই তো ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি। এবং তারা আসলে সাস্টেনেবিলিটি রাখার চেষ্টা করছে, এটাই আসলে মিনিমাইজিং রিস্ক, ট্রাই অ্যান্ড মিনিমাইজ দ্য রিস্ক। এবং এর মধ্যে তারা যেই কাজগুলো করছে, লেড টু এক্সপ্লোশন, এক্সপ্লোশন যেন না না হয়। না, এরপরে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আরেকটা জিনিস, শেষ কাজ করবেন। এখানে আপনারা একটা নাম পড়েছেন, নামটা ছিল হচ্ছে আহ হলগার ক্রেগ। আপনি একটু চেক করে দেখবেন যে আমাদের যে এইটা আছে, স্টেটমেন্ট ম্যাচিং আছে, সেখানে হলগার ক্রেগ আছে কিনা। এখানে হলগার ক্রেগ আছে। তো আপনি একটু চেক করে এবার দেখবেন 36 থেকে 40-এর কোন স্টেটমেন্ট হলগার ক্রেগ আপনার ওখানে দিয়েছে কিনা। দরকার হলে আপনি হলগার ক্রেগের স্টেটমেন্ট গুলোকে আরেকবার চেক করে দেখেন। হলগার ক্রেগ কি বলেছিল? হলগার ক্রেগ বলেছিল যে Craig worries that problem could increase despite their best intention. What happened to those that go fail or bankrupt? এবং যারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে তারা আসলে এটা পিছনে টাকা খরচ করবে না। হলগার ক্রেগ এই কথাটা বলেছিল না। এটার সাথে 36 থেকে 40-এর কোনোটার কাছাকাছি মিলতেছে কিনা একবার আপনি দেখুন। লেটস সি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার। লোকেশনের বিষয়ে হলগার ক্রেগ বলেছে কিনা আপনারা একটু ভাবুন। ও যে দুইটা লাইন বলেছে আর কি, স্টেটমেন্টটা, সেটার মধ্যে লোকেশন নিয়ে এই কথাটা বলেছে কিনা। 37, স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচার। ফিউচার নিয়ে হলগার ক্রেগ কিছু বলছে কিনা এটাও আপনারা একটু ভাবুন। 38, a recommendation regarding satellite is widely ignored. স্যাটেলাইটের বিষয়ে একটা রেকমেন্ডেশন যেটাকে ইগনোর করা হচ্ছে, অনেকেই ইগনোর করছে, এরকম সে কিছু বলেছে কিনা। যে এরকম একটা দেয়া হয়েছে, রেকমেন্ডেশন করা হচ্ছে স্যাটেলাইট গুলোকে এই কাজটা করা উচিত, কিন্তু এটা সম্ভবত মানুষজন করবে না বা করছে না আর কি, এরকম কিছু একটা সে বলেছে কিনা। 39, there is a conflicting information about where some satellites are in space. স্যাটেলাইটের লোকেশন নিয়েও আবার একটু কথা, এখন হলগার ক্রেগ লোকেশন নিয়ে কোনো মন্তব্য করেছে কিনা এটাও আপনি একটু চেক করে দেখুন। 40, there is a risk we will not be able to undo the damage that occur in space. একটা রিস্ক আছে যে আমরা যে ড্যামেজটা করা হয়েছে সেই ড্যামেজটাকে আর আনডিউ মানে ওটাকে আর আমরা ঠিকঠাক করতে পারবো না, এরকম কোনো কথাও হলগার ক্রেগ বলেছে কিনা ওই দুই লাইনে। সো আরো একবার সবার কাছে জানতে চাচ্ছি আপনারা কি কোনো ম্যাচ পাচ্ছেন কিনা এই 36 থেকে 40। আবারও একটা সাজেশন যে এমনও হতে পারে কোন স্টেটমেন্টের সাথে হলগার ক্রেগ মিলছে না, এটাও হতে পারে, বাট আপনারা সবাই একটু ভাবুন। ওকে, টাইম শেষ। তো আমরা আগে দেখি কোনগুলো আসলে মিলবে না। যেমন ধরেন হলগার ক্রেগ লোকেশন নিয়ে কিছু বলেনি, তাই আমরা হচ্ছে 39-কে বাদ দিতে পারি। আমরা বাদ দিতে পারি 36-কেও, কারণ দুটোর লোকেশন নিয়ে বলেছে, লোকেশনের কথা বলেনি। হলগার ক্রেগ ফিউচার নিয়েও কিছু বলেনি, এটাকে আমরা বাদ দিচ্ছি। এবং ড্যামেজ যেটা অকার হয়েছে সেটার ব্যাপারে কিছু বলেনি। তাহলে 38 নাম্বারটা থাকলো, এ রেকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইট ইজ ওয়াইডলি ইগনোরড। নাও খেয়াল করে দেখুন, হলগার ক্রেগ বলেছিল যে ওর যে প্রতিষ্ঠানটা আর কি, হ্যাঁ, সেটা কি করেছে দেখেন, ওরা একটা রেকমেন্ডেশন কিন্তু দিয়েছিল। আমরা একটু প্যাসেজটা বের করি, দেখুন রেকমেন্ডেশনটা হচ্ছে যে এই যে অ্যাডভাইস, লোয়ারিং স্যাটেলাইট ডিপ এনাফ ইনটু অ্যাটমসফিয়ার দ্যাট উইল বার্ন আপ অর ডিসইন্টিগ্রেট উইদিন 25 ইয়ার্স। 25 বছরের মধ্যে এটা যেন এ হয়, এটা হচ্ছে অ্যাডভাইস করছে, এই অ্যাডভাইসটা একটা রেকমেন্ডেশন। কিন্তু হলগার ক্রেগ হচ্ছে কি করতেছে, ওরিড,
হলগার ক্রেগ ওরিক দ্যাট প্রবলেম কুড ইনক্রিজ, কারণ হচ্ছে ও বলছে যে দে আর নট প্রবলি গোয়িং টু স্পেন্ড মানি টু রিমুভ দেয়ার স্যাটেলাইট ফ্রম স্পেস। মানে এই যে সাজেশনটা, এই সাজেশনটা হচ্ছে এই যারা ফেইল অথবা ব্যাংকরাপ্ট করবে তারা হচ্ছে মানবে না বা মানছে না, এরকম একটা মন্তব্য সে করেছে। এই কথাটার সাথে ডিরেক্টলি আসলে মিলে যাচ্ছে আমাদের এই সাজেশনটা। এটার সাথে আমাদের মিলে যাচ্ছে হচ্ছে কিন্তু এই সাজেশনটা। আর রেকমেন্ডেশন, এটাই হচ্ছে ওই যে অ্যাডভাইসটাই হচ্ছে রেকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইট। অবশ্যই স্যাটেলাইটের বিষয়ে ওয়াইডলি ইগনোর, সে বলছে যে যারা ব্যাংকরাপ্ট করছে বা ফেল করছে তারা এটা মানবে না। তো এই কারণে আমাদের আসলে 38 নম্বরের অ্যান্সারটা বি হয়ে যাবে। 38 ইজ অ্যাকচুয়ালি বি। না, বি দেওয়ার পরেই আমরা আসলে এই মুহূর্তে হলগার ক্রেগকে কেটে দিতে পারছি না, কারণ আমরা আর একটু চেক করতে হবে যে হলগার ক্রেগের মেনশন এরপর আর কোথাও আছে কিনা। সো এটা আমরা এরপরে একটু করবো, বাট আপাতত আপনারা একটু দেখুন আমরা স্টার্ট করলাম কিভাবে। হুম, আমরা শুরু করেছি হচ্ছে গ্যাপ ফিলিংটা দিয়ে। গ্যাপ ফিলিংটাতে আমরা 4টা অ্যান্সার পাওয়ার পরে যে প্যারাগ্রাফটা পড়তে হয়েছিল সেই প্যারাগ্রাফ থেকে আমরা দেখেছি যে 27 অ্যান্সার মিলে যাচ্ছে এবং আমাদের এখান থেকে 38 অ্যান্সারও মিলে গেল। না, এর পরের স্টেপটা কি, আমাদের তো গ্যাপ ফিলিং আসলে শেষ। পরের স্টেপ হচ্ছে অবভিয়াসলি দুটো কোশ্চেন টাইপ এখন আমাদের হাতে বাকি আছে। একটা হচ্ছে এটা আসলে আমাদের শেষ, এটাকে আমরা ব্লক করে দিই, হ্যাঁ এটা শেষ। সো এবার যে বাকি দুটো কোশ্চেন আছে লোকেটিং ইনফরমেশন স্টেটমেন্ট ম্যাচিং, অবভিয়াসলি আমরা আগে করব হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং কে। এটার অ্যান্সার, কোশ্চেন গুলোর লোকেশনকে খুঁজে বের করা সহজ, এটার অ্যান্সারটা ম্যাচ করাটা ইজি। সো আমরা এটাকে আগে করব এবং এটা করতে গিয়ে আমাদের যদি কোনো প্যারাগ্রাফ পড়তে হয় সেখান থেকে আবার আমরা ম্যাচ করার চেষ্টা করবো যে লোকেটিং ইনফরমেশন কোনো অ্যান্সার আছে কিনা। ইতিমধ্যে স্টেটমেন্ট ম্যাচিং এর একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি এবং এটা আমরা অ্যান্সারটা পেয়েছিলাম হচ্ছে হলগার ক্রেগ কে দিয়ে। সো এবার আমরা একটু চেক করব হলগার ক্রেগ আর কোথাও আছে কিনা, হলগার ক্রেগ আর কোথাও আছে কিনা। যদি থাকে আমরা হলগার ক্রেগের বাণীগুলো সবাইকে শেষ করে দিতে চাচ্ছি যেন হলগার ক্রেগকে আমাদের আর খুঁজতে না হয়। তাহলে আমরা হলগার ক্রেগের স্টেটমেন্ট গুলো সব শেষ করে ফেলতে পারবো, ওকে আমরা বাদ দিয়ে দিতে পারবো লিস্ট থেকে। সো একটু চেক করে দেখুন তো, এরপরে হলগার ক্রেগ এখানেই প্রথম আছে। কারণ এখানে দেখুন ওর নামটা কিভাবে মেনশন, হলগার ক্রেগ হেড অফ দা ইউরোপিয়ান স্পেস এজেন্সি, মানে হচ্ছে নাম বলে যখন এরকম একটা বর্ণনা দেয়, ওর ওর কোয়ালিফিকেশনের কথাটা বলে, তার মানে হচ্ছে এই জায়গাটায় প্রথমবারের মতো ওর নামটা মেনশন করেছে। সো এরপরে সির পরে কোথাও হলগার ক্রেগ আছে কিনা আপনারা একটু চোখ বোলাবেন। দেখুন হলগার ক্রেগ এর পরে আর কোথাও আছে কিনা। মার্লন সোর্জ আছে, হলগার ক্রেগকে আমি আর দেখতে পাচ্ছি না। নেই ইতে স্যার। নেই, যে আছে হলগার ক্রেগ বা শুধু ক্রেগও থাকতে পারে। ক্রেগ শব্দটা কোথাও খুঁজে পাচ্ছেন কিনা দেখুন, নেই রাইট। আমার চোখে কোথাও পড়ছে নাই। না, হ্যাঁ আমার চোখে পড়ছে না, নেই। তাহলে আমরা হচ্ছে হলগার ক্রেগকে বাদ দিয়ে দিতে পারি। হলগার ক্রেগ আমাদের আর কোনো অ্যান্সার হবে না, কারণ হচ্ছে তার নামই আসলে আর নেই। So, এটা আমাদের লিস্ট থেকে বাদ গেল। তার মানে কি এবার মেন্টাল একটা আছে, স্যাটিসফ্যাকশন আছে, সেটা হচ্ছে আমাদের একটা ছোট করে নিই, হ্যাঁ 38, আমাদের 38 আনসার শেষ। আমাদের বাকি আছে 36, 37, 39, 40, 4টা প্রশ্ন। আর আমাদের নাম বাকি আছে 3টা। এই 3টা নামের মধ্যে এখন আমরা একটা নামকে পড়বো, বা কোন একটা পার্টিকুলার প্যারাগ্রাফকে আমরা টার্গেট করে পড়বো। নামগুলো হচ্ছে ক্যারোলিন ফ্রু, মার্লন সোর্স, মরিবা জে। তো চলুন আমরা একটু দেখি এই নামগুলো কোথায় আছে। শুরু থেকে থাকতে পারে মার্লন ক্রু, এই নামগুলো সিরিয়ালি আসে, মানে এই নামগুলো সিরিয়ালি থাকবে। ক্যারোলিন ফ্রু হল আছে হলগার ক্রেগের আগে, আর মার্লন সোর্জ আছে হলগার ক্রেগের পরে। তো চলুন আমরা দেখি হ্যাঁ ক্যারোলিন ফ্রু কোথায় আছে আগে আমরা একটু খুঁজে বের করি। ক্যারোলিন ফ্রু কি এতে আছে, ক্যারোলিন ফ্রু বিতে আছে কিনা। ক্যারোলিন বিতে ফ্রুকে আমি আছে, দেখতে বিতে। পেয়েছি, আপনারা দেখতে পেয়েছেন ক্যারোলিন ফ্রুকে? জি, বিতে, বি এর শেষ। বি লাস্ট লাইনে আছে তাই না? বি একটু বড় প্যারাগ্রাফ, বড় প্যারাগ্রাফের শেষে আছে। সো এটা দিয়ে আমরা হয়তো ওর স্টেটমেন্টটা বের করতে পারবো।
ইতে আর কোথাও আছে ক্যারলিন ফ্রু, ডিতে আছে আর একজন। ওকে, ঠিক আছে, চলুন আমরা বিতে একটু ট্রাই করে দেখি। এখন এইটা আমরা একটু পড়বো। এনিওয়ান, কোনো ভলান্টিয়ার আছেন নাকি আমি পড়বো? হুম, আবিদ হ্যাঁ, আমি পড়তে যাচ্ছে। পড়বো। আচ্ছা, ঠিক আছে। মিতু, আচ্ছা আবিদ তো মাত্র পড়লো, তাহলে মিতু আবার আপনি একটু পড়ুন। তো মিতু, আপনি একটু উপর থেকে পড়ে আসেন, চলেন আমরা দেখি এখানে কি আসলে আলোচনা করছে, তারপর তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। কনসার্ন অ্যাবাউট আচ্ছা, ঠিক স্পেস, আছে। হ্যাঁ। Concern about space, Jung goes back to the beginning of the satellite era. এরা But the number of objects in orbit is rising so rapidly that researchers are investigating new ways of attacking the problem. Several teams are trying to improve methods for assessing what is in orbit so that satellites operators can work more efficiently in ever more crowded space. Some researchers are now starting to compile a massive data set that includes the best possible information on where everything is in orbit. Others are developing taxonomies of space debris, working on measuring properties such as the shape and size of an object, so that satellites operators know how much to worry about what's coming their way. এই পর্যন্ত পড়ে একটু থামি। আমরা একটু বুঝতে পারছি যে এখানে কি নিয়ে কথা বলছে। সবাইকে একটু সামারি করে দিচ্ছি। স্যাটেলাইট এটার শুরু থেকেই যে মহাশূন্যে যে আবর্জনাগুলো জমছে সেটা নিয়ে একটা কনসার্ন ছিল। কিন্তু বর্তমানে এত দ্রুত এটা বেড়ে গেছে যে এটাকে সলভ করার জন্য রিসার্চারদেরকে নতুন নতুন আসলে পদ্ধতিগুলো খুঁজতে হচ্ছে। কেউ কেউ ট্রাই করতেছে যে অরবিটে কি কি আছে সেটাকে লোকেট করার, মানে মেথড গুলাকে ট্রাইং টু ইমপ্রুভ মেথড ফর অ্যাসেসিং, মানে বের করার জন্য বা মাপার জন্য অরবিটে কি আছে সেটাকে বের করার আসলে মেথড ইমপ্রুভ করার চেষ্টা করছে। কেউ কেউ ট্রাই করতেছে অনেক ডেটা ইনক্লুড করতে, যেখানে আসলে সবাই বুঝতে পারে যে কোন জায়গায় কি আছে। আবার অন্যান্যরা আসলে ওই স্পেসের যে আবর্জনাগুলো আছে সেগুলো ট্যাক্সোনমি মানে ক্যাটাগরাইজেশন করার চেষ্টা করছে, যে কি ধরনের প্রপার্টি আছে, তাদের সাইজ সাইজ কিরকম, শেপ কিরকম, এই জিনিসগুলো। তো বিভিন্ন লোকজন আসলে বিভিন্ন ভাবে ট্রাই করতেছে এই গার্বেজ গুলোকে নিয়ে কাজ করার। তো এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফের আলোচনা। এবার দেখি ক্যারোলিন ফ্রু কি বলতেছে। মিতু, আপনি হচ্ছে দ্য অল্টারনেটিভ থেকে পড়ুন। The alternative, many say, is unthinkable. Just a few uncontrolled space crashes could generate enough debris to set off a runaway cascade of fragments, rendering near Earth space unusual. If we go on like this, we will reach a point of no return, says Caroline Fure, হ্যাঁ, an ক্যারোলিন ফ্রু। an astrodynamical researcher at Purdue University in West Lafayette, Indiana. আচ্ছা, তো ইন্ডিয়ানা, ওর ওর নাম কথা Indiana. বললো আর কি। তো তার মানে ক্যারোলিন ফ্রু এই জায়গায় প্রথম আসলে উপস্থিত হয়েছে। তো এর উপরের লাইনে আসলে আলোচনা করেছে যে কে কে কি কি কাজ করতেছে আসলে স্পেস জাঙ্ককে হ্যান্ডেল করার জন্য। অল্টারনেটিভটা হচ্ছে যে আমরা যদি হ্যান্ডেল না করি তাহলে কি হবে। দ্য অল্টারনেটিভ মেনি সে ইজ আনথিঙ্কেবল। যদি এটাকে কন্ট্রোল না করা হয়, সবাই অনেকেই বলছে যে এটা একটা অবিশ্বাস্য ঘটনা ঘটবে। কারণ একটা দুটো স্পেস ক্র্যাশ, আনকন্ট্রোল স্পেস ক্র্যাশ, মানে স্পেসে একটা, আপনারা গ্র্যাভিটি যদি সিনেমাটা দেখেন তাহলে আপনারা আর ভালো মতো বুঝতে পারবেন। সুন্দর একটা সিনেমা আছে, কেউ যদি না দেখে থাকেন দেখতে পারেন, এটার নাম হচ্ছে গ্র্যাভিটি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মহাশূন্যে আনকন্ট্রোল জাঙ্ক গুলা একটা আরেকটার সাথে যদি ধাক্কা লাগে তাহলে কি হতে পারে। কি হতে পারে সেটা হচ্ছে যে একটা আরেকটার সাথে ধাক্কা লাগলো, সেটার কারণে আরেকটা ধাক্কা লাগবে, এবং পুরো মহাশূন্যেই একের পর এক, যেহেতু ওখানে কোনো বাধা নাই, তাই না, নিউটনের থার্ড ল অনুযায়ী যে বাধাহীন বস্তু, ও না, থার্ড ল হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটু সামান্য বিপরীত প্রতিক্রিয়া আছে,
দ্বিতীয় লটা হচ্ছে যে কোনো বস্তুকে যদি বাধা না দেওয়া হয়, কোনো যদি মানে আটকানো না হয়, তাহলে চলমান বস্তু চিরজীবন চলমানই থাকে। মহাশূন্যে যেহেতু কোনো বাধা নাই, তাহলে একটা ল আরেকটার দিকে স্যার, এটা ছুটতে ফার্স্ট থাকে ল। এবং সমানে ধাক্কা লেগে মানে ক্যাসকেড অফ, মানে হচ্ছে একদম চেইন রিয়াকশনের মতো একের পর এক আসলে ভাঙচুর ঘটতেই থাকে, ঘটতে থাকবে আসলে। তো আমি পরের অংশে আপনাদেরকে ইউটিউব থেকে একটু এটার ভিডিও দেখানোর চেষ্টা করব যে কি ক্যাসকেডের কথা আসলে লিখেছিল, ওই দেখিয়েছিল গ্র্যাভিটি সিনেমাটাতে। তো আম, এখন ও বলতেছে যদি আমরা এভাবে যেতে থাকি তাহলে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবো যেটা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন, মানে সেখান থেকে আর ফেরত আসার উপায় থাকবে না। ক্যারলিন ফ্রু হচ্ছে আমাদের এরকম একটা কথা বলছে। নাও ক্যারলিন ফ্রুর এই বাণীটার সাথে আমাদের কোনো স্টেটমেন্ট মিলতেছে কিনা। Knowing the exact location of space junk would help prevent any possible danger. লোকেশনের কথা সে বলছে কিনা ক্যারোলিন ফ্রু, একটু ভাবুন। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচার। ক্যারোলিন ফ্রু ফিউচারের ব্যাপারে কিছু বললো কিনা ভাবুন। There is a conflicting information about where some satellites are in space. আবারও লোকেশন নিয়ে বলেছে কিনা। There is a risk we will not be able to undo the damage that occur in space. একটা রিস্ক আছে যে যে ড্যামেজটা হবে সেটাকে আমরা ঠিক করতে পারবো না স্পেসের। সবাই, কি হতে পারে আমাদের আনসার? তুলনামূলকভাবে এটা সোজা, রাইট? সোজা ছিল না? অ্যান্সার হচ্ছে আমাদের, হ্যাঁ কারেক্ট অ্যান্সার হচ্ছে 40। 40 অ্যান্সারটা আমাদের দিতে হবে এ। 40 অ্যান্সার হচ্ছে 40 অ্যান্সার আমরা এ দিয়ে দেবো। কেন? কারণ হচ্ছে এখানে কিন্তু এই জিনিসটা আসলে বলেছে যে একটা রিস্ক নেভার আছে, রিটার্ন বলছেন, নেভার নেভার রিটার্ন রিটার্ন, বলছেন, পয়েন্ট অফ নো রিটার্ন আর কি। হ্যাঁ, পয়েন্ট অফ নো রিটার্ন মানে হচ্ছে আমরা আর নো এটাকে রিটার্ন। আনডু করতে পারবো না। ক্যারলিন ফ্রুর নাম এরপরে আর কোথাও আছে কি, নাকি আমরা ওকে বাদ দিতে পারি? একটু চেক করে দেখুন তো ক্যারলিন ফ্রু এরপর আছে কিনা। ক্যারলিন ফ্রু, ক্যারলিন ফ্রু ডিতে কি ক্যারলিন ফ্রু আছে? না। মার্টিন সোর্জ আছে ডিতে। ক্যারলিন ফ্রু, শুধু ফ্রু, মিসেস ফ্রু বা মিস ফ্রু এরকম কিছু থাকতে পারে। মিস ক্যারোলিন, শুধু ক্যারলিন, নেই স্যার। না নেই। তাহলে আমরা হচ্ছে ক্যারলিন ফ্রুকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এবার আমরা আরেকজনের নাম পড়বো, কিন্তু তার আগে আমরা একটু চেক করব বি প্যারাগ্রাফ থেকে কোনো অ্যান্সার এসেছে কিনা। সো আমরা পড়ছিলাম হচ্ছে প্যারাগ্রাফ বি, রাইট? বিটা আমরা পড়ছিলাম, যেখানে আমরা ক্যারোলিন ফ্রুর কথা পড়লাম। আমরা আরো পড়লাম যে স্যাটেলাইট এরাই এই জাঙ্ককে সলভ করার বিভিন্ন রকম চেষ্টা চলছে। আর ক্যারোলিন ফ্রু বলছে যে আমরা যদি এরকম চলতে থাকে তাহলে আমরা আসলে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাব। সো আপনারা একটু চেক করে দেখুন আমার সাথে। আমাদের আর এখানে 3টা কোশ্চেন বাকি আছে, আমরা একটু চেক করে দেখি এখানকার 27 থেকে 31 পর্যন্ত কোনটা মিলছে কিনা। 27 হয়ে গেছে, তো আমরা দেখবো হচ্ছে 28 থেকে 31 পর্যন্ত কোনটা মিলছে কিনা। an explanation of a person's aim, পার্সন নিয়ে আসলে বলেনি। a description of a major collision occurred in the space, এইটা আমরা কলিশনের কথা পড়েছি কিনা আপনারা একটু চেক করুন যে আমরা কলিশনের কথা পড়েছি কিনা। A comparison between tracking object in the space and the efficiency in a transportation system, ট্র্যাকিং করার কথা এবং একটি ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা পড়েছি কিনা। A reference to the efforts plural to classify space junk, কোনোটা কি মিলছে বলে মনে হচ্ছে? স্যার এফোর্ট এইটাই তো মনে হচ্ছে স্যার, এত মানে ও তো একটা এফোর্ট দিছিল এর চ্যাট আপনার। বক্সে একটু লিখে জানান তো দেখি কারো কাছে কোনটা মিলছে বলে মনে হচ্ছে কিনা। ওকে, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে 31 আসলে। কারণ এখানে সিঙ্গুলার প্লুরাল আরেকটা জিনিস আমি আপনাদেরকে চেক করতে বলেছি সবসময়, যখন আপনারা লোকেটিং ইনফরমেশন ম্যাচ করবেন সিঙ্গুলার প্লুরালকে চেক করবেন। এখানে আমরা একাধিক একাধিক এফোর্টের কথা পড়েছি, দ্যাটস ট্রু, সো এর জন্য এটা বেশি মিলে যাচ্ছে। স্পেস জাঙ্ককে ক্লাসিফাই করার একটা চেষ্টা ওদের চলছে, যে টেক্সোনমির কথা বলেছে। আর এ মেজর কলিশন হচ্ছে একটা মেজর কলিশনের কথা, ওখানে কিন্তু যে কোনো একটা মেজর কলিশনের কথা বলেনি। বলছে যে যদি কোনো মেজর কলিশন ঘটে, এবং সে মেজর কলিশনের ডেসক্রিপশন ওরা দেয়নি।
সেই জন্য এটা আমাদের অ্যান্সার নয়, আমরা তাহলে অ্যান্সার দিয়ে দিতে পারছি 31, এবং এটার অ্যান্সার হবে হচ্ছে বি। B. এবার তাহলে আমাদের 27 এবং 31 হয়ে গেছে, আমাদের এখানে 3টা প্রশ্ন আছে আর আমাদের এখানে 3টা প্রশ্ন আছে। এবার আমরা একটা ছোট্ট টেস্টের মতো করব, যেখানে মার্টিন সোর্ডস এর প্যারাগ্রাফটা আমি আপনাদেরকে পড়ে 36 থেকে 39-এর কোনো অ্যান্সার আসছে কিনা এবং এখানকার কোনো অ্যান্সার আছে কিনা এটা আমি আপনাদেরকে বের করতে দেব। যাদের কাছে কেমব্রিজ 18 বইটা আছে আপনারা একটু হাতের কাছে বইটা রাখুন, যাদের কাছে বই নাই আপনারা মার্টিন সোর্ডস এর এই প্যারাগ্রাফটাকে এবার একটু দেখুন। আমি আপনাদের জন্য এটা একটু অ্যারেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন প্র্যাকটিসটা হচ্ছে ডি প্যারাগ্রাফ পড়ে আমাদেরকে বের করতে হবে 28 থেকে 30-এর মধ্যে কোনো লাইনটা ম্যাচ করছে কিনা, অথবা 36 থেকে 39, 36, 37, 39-এর কোনো লাইন মার্টিন সোর্জের যে বাণীটা আছে এখানে সেই বাণীর সাথে ম্যাচ করছে কিনা। আমরা এখন এই জিনিসটাকে সবাই একটু ট্রাই করব। তো সবাই আপনারা এটাকে একটু ট্রাই করুন। লেটস টেক আমাদের এখানে যেহেতু দুটো কোশ্চেন আমরা এক্সপেক্ট করছি, আমরা এখানে 3 মিনিটের মতো সময় নিতে পারি। ওকে, লেটস সি, দেখি আপনার এর মধ্যে অ্যান্সারটা পেলে আমাকে চ্যাট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের বরাদ্দকৃত 3 মিনিট আসলে শেষ। ওকে, 3 মিনিট আমরা কেন নিয়েছিলাম, জেনারেলি 1.5 মিনিটের মধ্যে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার বের করা যেতে পারে, আমরা এক্সপেক্ট করছিলাম দুটো অ্যান্সার এখান থেকে হয়তো পাওয়া যেতে পারে, সো আমরা 3 মিনিট অ্যালাউ করেছিলাম। আর যেহেতু বাকি কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমাদের সময় কিছুটা বেঁচেছে, সো এখানে 3 মিনিট ইউজ করলে আমাদের সমস্যা আসলে হবে না। নাও হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? 28 থেকে 30 পর্যন্ত একবার যদি আমরা চেক করি, আমি ডি প্যারাগ্রাফটা আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। ইন থিওরি, given the vastness of space, satellite operators should have plenty of room for all these missions to fly safely without ever nearing another object. So some scientists are tackling the problem of space junk by trying to find out where all the debris is to a high degree of precision. That would alleviate the need for many of the unnecessary maneuvers that are carried out to avoid potential collision. If you knew precisely where everything was, you would almost never have a problem, says Marlon Swords, a space debris specialist at the Aerospace Corporation in El Segundo, California. El Segundo. তো এখানে মূলত আলোচনা করছে যে স্পেসিফিকলি লোকেশনটা জানতে পারতেছি কিনা। হ্যাঁ, সো এটার সাথে খুব সহজে 36 নাম্বার অ্যান্সারটা মিলে যাচ্ছে। নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার। মার্লিন সোর্ডস এর বাণীর সাথে মিলে যাচ্ছে, মার্লিন সোর্ডস এর নামের সাথে সি লেখা, সো আমরা এখানে অ্যান্সারটা সি দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 36-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি। হ্যালো এভরিওয়ান। ওকে, সো সবচেয়ে বেস্ট পসিবল অ্যান্সার আমাদের হচ্ছে 36। 36-এর সাথে মার্লন সার্জের এই বাণীটা মিলে যাচ্ছে, তো আমরা 36-এর অ্যান্সারটা দিয়ে দিচ্ছি সি। নাও এবং এইটা আমাদের 36 আমাদের লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। এখন ডিতে আর বাকি যে কথাগুলো আছে সেগুলোর সাথে আমাদের 28, 29, 30 অ্যান্সার মিলছে কিনা আমরা একটু দেখি। 28 বলছে অ্যান এক্সপ্লেনেশন অফ এ পার্সনস এইম, কোনো ব্যক্তির এইমের কথা আমরা আসলে পড়িনি। আর ডেসক্রিপশন অফ এ মেজর কলিশন দ্যাট অকার্ড ইন স্পেস, না কোন একটা মেজর কলিশন যেটা ঘটেছে স্পেসে তার কথা আমরা আসলে পড়িনি। এ কম্পারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেস and as efficiency of a transportation system, না এখানে কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা আপনি পড়েননি, সো 28, 29, 30 কোনোটার অ্যান্সারে আপনি এখান থেকে পাননি, যেটা আমি আপনাদের বলেছি যে কোনো কোনো প্যারাগ্রাফ থেকে আপনি কোনো অ্যান্সার পাবেন না, হুইচ ইজ ভেরি মাচ পসিবল, বাট স্টিল আপনি এখান থেকে যেহেতু একটা অ্যান্সার পেয়েছেন, ইউর টাইম হ্যাজ নট বিন ওয়েস্টেড অ্যাট অল। নাও
এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি 28, 29, 30 তো আপনার এখনো রয়েছে, কিন্তু এখান থেকে আপনার একটা অ্যান্সার বাদ পড়ে গেছে, সো ওটাকে আপনি কেটে দিবেন এবং নামটাকেও আপনি কেটে দেবেন। 36 কেটে যাচ্ছে। মার্লন সোর্স আর কোথাও নাই আমরা খেয়াল করেছি, সো আমাদের আর প্রয়োজন পড়বে না নাও। এবার আপনার নাম বাকি আছে দুটো। মার্লন সোর্স কি আর কোথাও আছে? মার্লন সোর্স একটু আমরা চেক করে দেখি। নাই, মার্লন সোর্স আর নাই। সো এবার আপনার দেখুন একটা মজার জিনিস খেয়াল করে দেখুন, লোকেটিং ইনফরমেশন স্টেটমেন্ট ম্যাচিং এর ক্ষেত্রে আপনার নাম বাকি আছে একটা ডি, আর আপনার লোকেশন মানে স্টেটমেন্ট বাকি আছে দুটো, 37 এবং 39। সো ইন দ্যাট কেস আপনি কিন্তু একটা কাজ করে ফেলতেই পারেন, সেটা হচ্ছে আপনি জানেন এখন 37 এবং 38-এর অ্যান্সার, 37 এবং 39-এর অ্যান্সার আসলে কি হবে। 37 এবং 39-এর অ্যান্সার দুটোই হবে হচ্ছে ডি, কারণ এর ছাড়া আর কোনো নাম আমাদের আসলে বাকি নাই। তো এইভাবে আপনার স্টেটমেন্ট ম্যাচিং এর ক্ষেত্রে আপনি এই প্রসেসে, যে প্রসেসটা আমরা দেখালাম, এই প্রসেস আপনি যদি সলভ করেন আপনার সময় বাঁচবে। আর ইন দ্যাট কেস আপনি বাকি থাকলো আপনার হচ্ছে এদিকের প্রশ্ন 28, 29, 30, তো তিনটা প্রশ্ন আপনার বাকি আছে, এবং তখন আপনি চেক করবেন যে আপনার প্যারাগ্রাফ কটা বাকি আছে। যে কটা প্যারাগ্রাফ বাকি আছে তার মধ্যে ছোট যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফ গুলো দিয়ে আপনি আসলে পড়া শুরু করবেন। 28, 29, 30 আমরা একটু দেখি প্যারাগ্রাফ কয়টা বাকি আছে। প্যারাগ্রাফ বাকি আছে হচ্ছে ই, এফ, দুটো প্যারাগ্রাফ বাকি আছে, একটা বোধহয় বাকি আছে। এ কি আমরা পড়েছিলাম? এ বোধহয় আমরা পড়িনি। সো আপনি ওই প্যারাগ্রাফ গুলো যদি একটু স্ক্যান করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখান থেকে কোনো অ্যান্সার আছে কিনা। আমরা লাস্ট একটা চেক করতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে আমরা ই প্যারাগ্রাফটা একটু দেখতে যাচ্ছি, দেখি ই থেকে কোনো অ্যান্সার আমাদের আছে কিনা। ধরুন ইটা পড়ে আপনি একটা অ্যান্সার পেলেন, আবার এফ এরও যদি প্রথম লাইনটা পড়েন আপনি একটা আইডিয়া পাবেন যে এই প্যারাগ্রাফটা কি নিয়ে, তো সেখান থেকে আপনি অনুমান করতে পারবেন যে যে কোশ্চেন গুলো বাকি আছে সেগুলো কোনটা এখান থেকে অ্যান্সার আসবে। তো আমরা ইটা সলভ করে ফেলি। ইতে পড়ে আমরা একটু দেখি যে ইর সাথে কোন অ্যান্সারটা ম্যাচ করছে আমাদের এই স্টেটমেন্ট ম্যাচিং এর। Okay? এখানেই নিয়ে আসতে পারি ইকে। আমাদের এগুলো সবগুলো হয়ে গেছে, সো এগুলোকে আমরা বাদ দিই। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা, রাইট? জি স্যার। আচ্ছা, এই প্যারাগ্রাফটাতে আমি পড়ে দিচ্ছি, আপনারা আমাকে বলুন এটার অ্যান্সারটা কোনটা 28, 29, 30-এর মধ্যে কোনটা ম্যাচ করছে। The field is called space traffic management because it is similar to managing traffic on the road or in the air, মানে বিমান পথে। Think about a busy day at an airport, say Moribaja, and astrodynamics at the University of Texas at Austin. Planes line up in the sky, landing and taking off close to one another in a carefully choreographed routine. Air traffic controller know the location of the plane down to 1 meter in accuracy, মানে একদম খুব সূক্ষ্মভাবে তারা লোকেশন গুলো জানে। The same can't be said for space debris. Not all objects in the orbit are known, and even those included in database are not tracked consistently. তো এখানে ওভারঅল যেটা আলোচনা করলো সেটা হচ্ছে ওরা বলছে যে এখানের যে স্পেস ডেব্রি যে কন্ট্রোলটা সেটাকে ওরা বলে স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট। বলে ওরা আপনাকে অনুমান করতে বললো যে একটা এয়ারপোর্টের একটা বিজি ডে কে কল্পনা করেন, যেখানে আপনি কল্পনা করছেন যে প্রচুর প্লেন হচ্ছে আকাশে আছে এবং তারা ল্যান্ড করতেছে এবং উঠে যাচ্ছে, হ্যাঁ বারবার ওর নামতেছে উঠে যাচ্ছে, এবং এটা পুরোটাই খুবই রুটিন কোরিওগ্রাফ রুটিন অনুযায়ী হচ্ছে। তার কারণ হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা এক্স্যাক্টলি জানে যে প্রতিটা প্লেন এক মানে মিটার 1 মিটার পর্যন্ত অ্যাকুরেসিতে জানে যে এটা কোথায় আসলে নামবে বা কতটুকু দূরত্বে এটা আসে। কিন্তু এই কথা আসলে স্পেস ডেব্রির ব্যাপারে আমরা বলতে পারি না। স্পেস ডেব্রির লোকেশন সম্পর্কে আমরা জানি না, এবং এটা যে যেগুলা ইভেন ডেটাবেজ আছে তাদেরকেও ঠিকঠাক মতো সবসময় কি করা যায় না, ওই কি বলা যায়, ট্র্যাক করা যায় না আসলে। তো এখন মৌলভীবাজার এই বাণীর সাথে কোন ইনফরমেশনটা 28, 29, 30-এর কোনটা আসলে আপনাদের মতে মিলতেছে আসলে? হোয়াট ইউ থিঙ্ক? 28, 29, 30 কোনটা আসলে মিলতেছে? একটা খুব সহজেই মিলে যাচ্ছে।
হ্যাঁ 30 মধ্যে হ্যাঁ 30 হয়ে যাচ্ছে আসলে 30 নাম্বারটা, আ কম্পারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট ইন দ্য স্পেস অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্টেশন সিস্টেম। এই ট্রান্সপোর্টেশন সিস্টেম বলতে ওরা আসলে ওই যে এয়ারওয়েজ কে আসলে বোঝাচ্ছে, এয়ারপোর্ট বা এয়ারওয়েজ কে বোঝাচ্ছে। তাহলে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে 30-এর অ্যান্সারটা আসলে কি হবে, 30-এর অ্যান্সারটা হতে যাচ্ছে ই। ই প্যারাগ্রাফ থেকে এটা চলে এসেছে। সো আমাদের আর ফাইনালি বাকি রইল হচ্ছে দুটো মাত্র প্রশ্ন। আমি এটার অ্যান্সারটা ই দিয়ে দিচ্ছি। দুটো মাত্র প্রশ্ন আছে। প্রশ্ন দুটো হচ্ছে 28 এবং 29 এন্ড এক্সপ্লেনেশন। এবার দেখুন ফাইনালি এটাকে কিভাবে সলভ করবেন। দুটো প্যারাগ্রাফ বাকি আছে, দুটো প্রশ্ন বাকি আছে। দুটো প্যারাগ্রাফই বড় বড় প্যারাগ্রাফ, এও বেশ বড় প্যারাগ্রাফ, এফও খুব বড় প্যারাগ্রাফ। না এটাকে কিভাবে আপনারা সলভ করেন, দুটার পুরোটা আসলে পড়াটা তো টাফ। অ্যান এক্সপ্লেনেশন অফ এ পার্সনস এইম, একজন ব্যক্তির এইমের একটা ব্যাখ্যা। আর 29 বলছে আর ডেসক্রিপশন অফ এ মেজর কলিশন দ্যাট অকার ইন স্পেস। দুটোরই ইন্ডিকেশন হচ্ছে যে হয় কোনো একটা জায়গায় কোনো একটা দুইটা প্যারাগ্রাফের কোনোটাতে একজন ব্যক্তির কথা অনেকখানি বলা আছে, অথবা কোন একটা প্যারাগ্রাফে কোন একটা বড়সড় অ্যাক্সিডেন্টের বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, সো চলুন আমরা একটু দেখি এ বা এফ এর কোনটাতে পার্সন বা অ্যাক্সিডেন্টের কথা বলা থাকতে পারে, সেটা আমরা একটু দেখি। আমাদের হাতের কাছে আছে এফ, যেহেতু ই মাত্র আমরা শেষ করলাম। চোখ বুলান তো দেখি, পার্সন বা অ্যাক্সিডেন্ট দুটার কোনোটাকে চোখে পড়ছে এখানে, একটু চোখ বোলালে। পার্সন বা অ্যাক্সিডেন্ট কলিশন, নাকি কোন একজন পার্সনের কথা আপনারা পড়ছেন, একজন ব্যক্তি, নাকি কোনো অ্যাক্সিডেন্ট? এফ এ আপনারা কি দেখতে পাচ্ছেন, হোয়াট ইউ থিঙ্ক? এফ একজন ব্যক্তি স্যার। এফ এ একজন হিমসেলফ বলতে বলা আছে হিমসেলফ বলা আছে, এবং রাশিয়ান শেষ লাইনে এরকম, হ্যাঁ যা 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 ডেসক্রাইব যা যা বারবার একজন করে বলা আছে, পার্সন। হ্যাঁ। এবং লাস্ট লাইনে বলা আছে যা ডেসক্রাইব হিমসেলফ অ্যাজ এ স্পেস এনভায়রনমেন্টালিস্ট। আই ওয়ান্ট টু, তাই না? এই যে এইম, নিজের এইমটা, আই ওয়ান্ট টু, আমি কি করতে চাই, এটাই হচ্ছে আমার এইম। আই ওয়ান্ট টু মেক স্পেস আ প্লেস দ্যাট ইজ সেফ টু অপারেট, দ্যাট ইজ ফ্রি অ্যান্ড ইউজফুল ফর জেনারেশন টু কাম। Until that happens, the space community will continue devolving into a tragedy. তাহলে এটা আমাদের একটা অ্যান্সার চলে আসতেছে। এবং আরেকটা জিনিস এখানে কিন্তু বলা নাই যে একই প্যারাগ্রাফ একাধিক অ্যান্সার থাকতে পারে। যদি এই কথাটা লেখা থাকতো ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে হচ্ছে একই প্যারাগ্রাফ থেকে একাধিক অ্যান্সার থাকতে পারে। তার মানে আজকে যেহেতু এই কথাটা লেখা নাই, একটা প্যারাগ্রাফ থেকে একটা অ্যান্সারে আসবে। তাহলে আমরা আসলে একটা অ্যান্সার পেয়ে গেছি, এবং সেটা হচ্ছে 28। 28 নম্বর অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি এফ। তাহলে আমাদের আর একটা প্যারাগ্রাফ বাকি আছে এবং একটা কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে 29। তাহলে 29 অ্যান্সার অবশ্যই কোথায় আছে? 29 অ্যান্সার এতে এতে। A. এবং মাই ডিয়ার, এভাবে আমরা হচ্ছে রিডিংটাকে আসলে সলভ করলাম। তো রিডিং সলভ করার মানে হচ্ছে, রিডিং কে সলভ করা বা রিডিং প্রপারলি করা, টাইমের ভিতর করাটাকে আমি বলি যে গাড়ি চালানোর মতো। এটা আপনি জাস্ট ধুমধারাক্কা চালায় যাবেন তা না, এটাতে আপনার একটু ম্যানিউভার করতে হয়, একটু হিসেব করে বুঝে চালাতে হয়, কোনটা আগে দেবেন কোনটা পরে, কখন গিয়ার ফাস্ট করবেন কখন গিয়ার স্লো করবেন, বুঝে যদি আগানো যায় মাথাও ঠান্ডা থাকে এবং দেখেন সলভটাও প্রপারলি করা যায়। আজকের এই ক্লাসের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার মনে হয় এটা আপনাদের কাজে লাগবে, কারণ এখানে আমরা প্রপার একটা পুরো প্যাসেজ সলভ করে দেখালাম। এবং এটা আমরা যদি ওই যে গল্প টল্প বা আমরা যদি ব্যাখ্যাগুলোর মধ্যে না করি, তাহলে এটাকে আসলে খুব সহজে 20 মিনিটের মধ্যে ভেরি মাচ করা পসিবল। আপনারা আরেকবার এটা দেখে নেবেন, এবং পরের আরেকটা প্যাসেজ, যে প্যাসেজ এরকম 3 ধরনের প্রশ্ন আছে, বা অন্তত লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্ন আছে, এরকম লোকেটিং ইনফরমেশন থাকলেই আপনারা ওটাকে এইভাবে সলভ করা, আজকে যেভাবে আমরা সলভ করলাম সেভাবে সলভ করার চেষ্টা করবেন। এই প্রসেসটার নামই হচ্ছে প্রসেস অফ আমরা প্যারালাল অ্যাপ্রোচ আর কি, যেটা আমি আপনাদের বলি।